ইরানি অস্ত্র ভান্ডারে নতুন 2 ক্ষেপণাস্ত্র, উদ্বেগ বেড়েছে পশ্চিমাদের। ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে হবে বলেছেন এরদোগান। আফগানিস্তানের সাথে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের। এবং বাংলাদেশে 15 সেনা কর্মকর্তা কেন এসি গাড়িতে কারা হেফাজতে, ব্যাখ্যা দিলেন আইজি প্রিজন। ডাকসু থাকবে না হয় মাদক সিন্ডিকেট থাকবে, এ হুঁশিয়ারি জিএস ফরহাদের। ইরানে ইমাদ ও কাদর নামে সর্বশেষ প্রজন্মের 2টি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের জন্য। সম্প্রতি তেহরান এক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে এই উন্মোচন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, দীর্ঘদিনের গবেষণা শেষে আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রগুলোকে সম্পূর্ণ নতুন রূপে তৈরি করেছে। নতুন এই ক্ষেপণাস্ত্র দুটির মধ্যে কাদরে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা ইলেকট্রনিক প্রতিরোধ সরঞ্জাম। এই প্রযুক্তি শত্রুপক্ষের রাডার বা ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করে ক্ষেপণাস্ত্রকে তার সঠিক পথে পরিচালিত করতে সক্ষম করে। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রকে আধুনিকীকরণের পর আগের চেয়ে আরও নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য উন্নত করা হয়েছে, যার নির্দেশনা ও কার্যক্ষমতা দুটোই উন্নত করা হয়েছে। এই পুরো প্রদর্শনী শুধু ইরানের প্রযুক্তিগত শক্তিই নয়, এটি একটি কঠোর রাজনৈতিক বার্তাও বহন করে। বিশ্বের নানা নিষেধাজ্ঞা, চাপ ও কূটনৈতিক জটিলতার মধ্যেও দেশটির সামরিক কৌশলে আত্মনির্ভরতার যে প্রচেষ্টা, তারই প্রতিফলন এই দুটি ক্ষেপণাস্ত্রে। এমন এক সময় এই ঘোষণা এলো যখন মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে উত্তেজনা প্রতিনিয়তই বাড়ছে। কোনো বিশ্লেষক এটিকে ইরানের আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবে দেখছেন, আবার অন্যদের মতে এটি মধ্যপ্রাচ্যের নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত। এছাড়া নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। শুক্রবার এই পরীক্ষাটি সম্পন্ন করে দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসান। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গুরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ও নির্ভুলতা বাড়াতে ধারাবাহিকভাবে উন্নয়ন চলছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে টাইফুন নামের স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল তুরস্ক। এদিকে গাজা ইসলামী বিশ্বের জন্য এক বড় পরীক্ষা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, গাজার পুনর্জাগরণ একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। একা তুরস্ক, মিশর বা অন্য কোনো উপসাগরীয় দেশ এটি করতে পারবে না। তিনি আরো বলেন, এই লক্ষ্যেই আমরা প্রতিটি স্থানে বিস্তারিত বৈঠক করেছি। আমি আমার পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন দেশে পাঠিয়েছি, যাতে আলোচনাগুলো তাদের মাধ্যমে এগিয়ে যায়। এসব যোগাযোগ এখনো চলছে। আমরা উপসাগরীয় দেশগুলোর ভাই বোনদের কাছে স্পষ্ট আহ্বান জানিয়েছি, ইসরায়েলকে গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রির বন্ধের মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে গাজার জন্য যা যা প্রয়োজন তা করতে আঙ্কারা প্রস্তুত বলেও জানান তিনি। 3 দিনের উপসাগরীয় সফর শেষে রাষ্ট্রীয় বিমানে করে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান বলেন, ইসরায়েলকে তার প্রতিশ্রুতি মানতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রির মাধ্যমে। আমরা ইতিমধ্যে এই লক্ষ্য পূরণের জন্য পদক্ষেপ নিচ্ছি এবং তা অব্যাহত রাখব। তিনি বলেন, গাজার টাস্ক ফোর্স বিষয়টি নিয়ে বহুমাত্রিক আলোচনাও চলছে এবং তুরস্ক গাজাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তুর্কি সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন। এ বিষয়ে এরদোগান বলেন, এই বাহিনীর কাঠামো বা ধরন এখনো নির্ধারিত হয়নি, এজন্য আমরা প্রাথমিক অবকাঠামোগত কাজ চালিয়ে যাচ্ছি। এরদোগান আশাবাদ ব্যক্ত করে বলেন, গাজা আবার দাঁড়াবে, এতে সন্দেহ করার কিছু নেই। এজন্য গাজায় অবিরাম মানবিক সাহায্যের প্রবাহ অত্যন্ত জরুরি। আমরা কখনো মিশরের সাহায্য পাঠানো বন্ধ করিনি। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পাঠানো ট্রাক ভর্তি সাহায্য গাজায় পৌঁছে দেওয়া হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যেসব দেশ ফিলিস্তিনি জনগণের পক্ষে সরব ছিল, তাদের মধ্যে তুরস্ক অন্যতম। মানবিক সাহায্য, কূটনৈতিক মধ্যস্থতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহির আহ্বান, এই 3টি নিয়ে কাজ করে আসছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক অভিযানের একটি। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় 1,01,000 টনের বেশি সহায়তা পাঠানো হয়েছে। অন্যদিকে শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বাধার কারণে বিপদে পড়েছেন লক্ষাধিক বস্তুচ্যুত ফিলিস্তিনি। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, শীতপ্রবণ গাজায় আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিন দিন বাড়ছে, কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনও জর্ডান ও মিশরে সংস্থাটির গুদামে আটকা আছে। বিবৃতিতে মানবিক সহায়তা অবাধে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বলেছিল, গাজার ফিলিস্তিনিরা যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা পাচ্ছে না এবং ইসরায়েলকে অবশ্যই সহায়তা প্রবেশে অনুমতি দিতে হবে। একই সঙ্গে তারা অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার বন্ধেরও নির্দেশ দেন। সম্প্রতি হামাসের সঙ্গে করা নতুন যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল গাজায় পণ্য ও ত্রাণ প্রবেশে কড়াকড়ি বজায় রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতেই মূলত এই যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি কিভাবে টিকিয়ে রাখা যায় তা নিয়ে ইস্তাম্বুলে বৈঠক করেছেন দুই দেশের কর্মকর্তারা। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেছেন, যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয় তবে উন্মুক্ত যুদ্ধ শুরু হতে পারে। শনিবার শুরু হওয়া এই আলোচনা রোববারও চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ বন্ধ করতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই এই আলোচনা শুরু হয়। সীমান্তে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত ও আরো শত শত মানুষ আহত হন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, আমাদের কাছে বিকল্প আছে। যদি কোনো চুক্তি না হয় তাহলে আমাদের সাথে তাদের উন্মুক্ত যুদ্ধ শুরু হবে। ইস্তাম্বুল থেকে আল জাজিরা জানায়, তুরস্কে কারিগরি স্তরের আলোচনা দুই প্রতিবেশীর মধ্যে স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব তুরস্কে তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি তালেবান সহ অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে পাকিস্তান, তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করছে এবং সামরিক হামলার মাধ্যমে ইসলামাবাদকে তার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দায়ী করা হচ্ছে। এদিকে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলার আসামি 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারা হেফাজতে নেওয়ার সময় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত জেল প্রিজন ভ্যান ব্যবহার করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কারা প্রশাসন। জানা গেছে, ওই 15 সেনা কর্মকর্তা সেনানিবাসের বাসার রোডের সাব জেলেই আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সাব জেলটি তদারকি করছেন। এছাড়া সার্বক্ষণিক একজন ডেপুটি জেলার সেখানে ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সাব জেলে নিয়োজিত করা হয়েছে। কারা বিধি অনুযায়ী অন্যান্য ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মতোই সুবিধা পাবেন এখানকার বন্দীরা। এদিকে যে গাড়ি দিয়ে আসামিদের আদালতে নেওয়া হয় সেই বিলাসবহুল গাড়িটি নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী আসামিকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর সে কারা অধিদপ্তরের গাড়ি ব্যবহারের সুযোগ পেয়ে থাকে, কিন্তু ওই 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আগেই আধুনিক গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপির অতিরিক্ত কমিশনার SM নজরুল ইসলাম বলেন, আসামিদের আমাদের হেফাজতে আদালতে এবং আদালত থেকে সাব জেলে নেওয়া হয়েছে, তবে গাড়িটি আমাদের না। আসামিরা ভিআইপি বিবেচনায় কারা কর্তৃপক্ষের কাছ থেকে ওই গাড়িটি নেওয়া হয়েছে। সম্প্রতি কারা মহাপরিদর্শক বা আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন একটি গণমাধ্যমকে বলেন, আসামিদের নিরাপত্তা বিবেচনায় পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে অত্যাধুনিক গাড়ি চাওয়া হয়েছিল। এই কারণে আমরা পুলিশকে ওই গাড়িটি দিয়েছি। এ ধরনের গাড়ি আমাদের মোট 6টি আছে। প্রতি শুক্র ও শনিবার ভিআইপি বন্দীদের কাশিমপুর থেকে এই গাড়িতে করে আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি ক্যাম্পাসে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডাকসু প্রতিনিধিবৃন্দ ও প্রক্রিয়াল টিমের সদস্য সহ সিটি কর্পোরেশন, পুলিশ এবং মেট্রো রেল। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে হকারদের। এই ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস SM ফরহাদ। তিনি বলেছেন, হয় ডাকসু থাকবে নতুবা অবৈধ ব্যবসা মাদক সিন্ডিকেট থাকবে, দুটো একসাথে চলতে দেওয়া হবে না। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।